Hello friends, so today it's our second lectures on lacrimal apparatus. It's all about tear drainage and its related disease. Let's start. 3 আচ্ছা তাহলে হচ্ছে lacrimal apparatus. Lacrimal apparatus এর মধ্যে ফার্স্টে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সিক্রেশন, একটা হচ্ছে ড্রেনেজ। তো সিক্রেশনের ক্ষেত্রে ফার্স্টে আছে হচ্ছে গ্ল্যান্ডস। গ্ল্যান্ডস হচ্ছে দুইটা, একটা হচ্ছে lacrimal glands, একটা হচ্ছে accessory lacrimal glands. অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডসের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে গ্ল্যান্ডস অফ ক্রস অ্যান্ড গ্ল্যান্ডস অফ উলফ্রিং। আর তাহলে সিক্রেশনের ক্ষেত্রে অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ড যেটা সেটা হচ্ছে বেজাল সিক্রেশনটা মেনটেন করে, আর মেইন গ্ল্যান্ডস হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডস। এখন ল্যাক্রিমাল গ্ল্যান্ডসের পজিশনটা কোথায়? এটা হচ্ছে অ্যান্টেরোল্যাটেরাল পোর্শন অফ দ্য রুট অফ দ্য অরবিট, যেখানে হচ্ছে ল্যাক্রিমাল ফসাটা আছে, এটা হচ্ছে পজিশন। এবার হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের আর্টারি সাপ্লাই হচ্ছে ল্যাক্রিমাল আর্টারি হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ অপথ্যালমিক আর্টারিজ। ভেনাস ড্রেনেজ হচ্ছে ল্যাক্রিমাল ভেইন হুইচ ড্রেইনস ইন্টু সুপিরিয়র অপথ্যালমিক ভেইনস। অ্যান্ড নার্ভাস হচ্ছে নার্ভ সাপ্লাই হচ্ছে ল্যাক্রিমাল নার্ভ হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। অ্যান্ড এর সাথে আরও দুইটা নার্ভ আছে, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অ্যান্ড সিম্প্যাথেটিক নার্ভ। সিম্প্যাথেটিক নার্ভটা আসতেছে হচ্ছে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন থেকে। এই হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডস। এখন একটা নর্মাল ল্যাক্রিমাল গ্ল্যান্ডস নর্মালি কতটুকু সিক্রেশন করে? এটা হচ্ছে 0.5 থেকে 2.2 মাইক্রোলিটার পার মিনিট অ্যান্ড এভারেজে 1.2 মাইক্রোলিটার পার মিনিট এই পরিমাণ সিক্রেশনটা করে। এবার সিক্রেশনের পর ড্রেনেজ সিস্টেম ফ্রম দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ডস, এখানে কিছুগুলো ডাক্ট আছে, এগুলো হচ্ছে ল্যাক্রিমাল ডাক্ট। ডাক্ট থেকে ফ্লুইডটা আসবে হচ্ছে কনজাংটিভাল স্যাকে। কনজাংটিভাল স্যাক থেকে এখানে দুটো ছিদ্র আছে, এটার নাম হচ্ছে পাংটাম, একটা হচ্ছে আপার পাংটাম, একটা হচ্ছে লোয়ার পাংটাম। সেখান থেকে ক্যানালিকুলিতে যাবে, একটা হচ্ছে আপার ক্যানালিকুলি, লোয়ার ক্যানালিকুলি। এখন ক্যানালিকুলির দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট যেটা হচ্ছে 2 মিলিমিটার, দেন হচ্ছে হরিজন্টাল পার্ট হচ্ছে 8 মিলিমিটার। এরপরে হচ্ছে আপার ক্যানালিকুলি এবং লোয়ার ক্যানালিকুলি মিলে হচ্ছে কমন ক্যানালিকুলি, সেখান থেকে হচ্ছে ল্যাক্রিমাল স্যাক অ্যান্ড ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট। একটা ল্যাক্রিমাল স্যাকে নর্মালি কত 30 মাইক্রোলিটার পর্যন্ত ম্যাক্সিমাম ক্যাপাসিটি। আচ্ছা, এরপর ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট থেকে ড্রেনেজটা হয় হচ্ছে ইনফিরিয়র মিয়েটাস অফ দ্য নোজ। এখানে দুটা ভালভ ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে রোজেনমুলার ভালভ অফ রোজেনমুলার আর একটা হচ্ছে হেসনার ভালভ বা ভালভ অফ হেসনার। আচ্ছা, এখন এই নর্মাল সিক্রেশন অ্যান্ড ড্রেনেজ এখানে যদি কোনো প্রবলেম হয় তখন যে ডিজিজটা হয় তাকে বলা হয় হচ্ছে ওয়াটারিং অফ আই। ওয়াটারিং অফ আই। এখন এই ওয়াটারিং অফ আই দুই ধরনের আছে, টাইপস হচ্ছে 2 টাইপস। একটাকে বলা হয় ল্যাক্রিমেশন বা হাইপার ল্যাক্রিমেশন, আর আরেকটা জিনিসকে বলা হয় হচ্ছে এপিফোরা। এপিফোরা। আচ্ছা, তাহলে একটা হচ্ছে ল্যাক্রিমেশন, একটা হচ্ছে এপিফোরা। এখন ল্যাক্রিমেশন কি? আচ্ছা, ওয়াটারিং অফ আই কখন হয়? যদি হচ্ছে ফর্মেশন যদি 100 মাইক্রোলিটার পার মিনিট এর থেকে বেশি ফর্মেশন হয়, রেট অফ ফর্মেশন, তখন হচ্ছে ওয়াটারিং অফ আই হয়। এখন ল্যাক্রিমেশন কি আর এপিফোরাটা কি? এপিফোরাটা হচ্ছে ওভারফ্লো অফ দ্য টিয়ার অনটু দ্য ফেস ডিউ টু ইনসাফিসিয়েন্ট টিয়ার ফিল্ম ড্রেনেজ। যদি এখানে কোনো অবস্ট্রাকশন থাকে, মানে টিয়ার ফিল্ম ড্রেনেজে প্রবলেম হলে তাকে বলা হচ্ছে এপিফোরা। আর যদি ল্যাক্রিমেশন কখন? যদি এখানে হাইপার সিক্রেশন হয় ডিউ টু রিফ্লেক্স স্টিমুলেশন। রিফ্লেক্স স্টিমুলেশনের জন্য ল্যাক্রিমাল গ্ল্যান্ডে যদি হাইপার সিক্রেশন হয় তখন সেটাকে বলা হয় ল্যাক্রিমেশন। দুটোটা ক্ষেত্রেই ওয়াটারিং অফ আই হবে। আচ্ছা, এখন এপিফোরা আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে কেন হইতে পারে, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল অবস্ট্রাকশন, আর আরেকটা আছে হচ্ছে ফিজিওলজিক্যাল অবস্ট্রাকশন। ফিজিওলজিক্যাল অবস্ট্রাকশন। আচ্ছা, অ্যানাটমিক্যাল অবস্ট্রাকশনগুলো চিন্তা করা যাক যে এখান থেকে এতটুকুর মধ্যে কী কী সমস্যার জন্য ওয়াটারিং অফ আই হইতে পারে। তাহলে যদি চিন্তা করা যাক, এটা হচ্ছে পাংটাম, এই হচ্ছে পাংটাম, তারপরে ক্যানালিকুলি, দেন এই ক্যানালিকুলি, ল্যাক্রিমাল স্যাক্স, নেজোল্যাক্রিমাল ডাক্ট, এই। তাহলে এখানে কোথায় কোথায় প্রবলেম হইতে পারে? তাহলে ফার্স্ট প্রবলেম হইতে পারে যদি পাংটাম কনজেনিটাল অ্যাবসেন্ট থাকে, কনজেনিটাল অ্যাবসেন্ট অফ দ্য পাংটাম। আর তারপরে অক্লুশন অফ দ্য পাংটাম, পাংটামে যদি কোনো অক্লুশন থাকে তাহলে হইতে পারে। এর ফলে ড্রেনেজের কোথায় প্রবলেম হইতে পারে? যদি ইনফ্ল্যামেশন হয় অফ দ্য ক্যানালিকুলাই, তাহলে ক্যানালিকুলার ইনফ্ল্যামেশন, এবং ইনফ্ল্যামেশনের জন্য যদি অবস্ট্রাকশন হয় তাহলে ক্যানালিকুলার অবস্ট্রাকশন, তাহলে ক্যানালিকুলার ইনফ্ল্যামেশন, ক্যানালিকুলাইটিস, ক্যানালিকুলার অবস্ট্রাকশন। এরপরে কী হইতে পারে? এবার হইতে পারে
ল্যাক্রিমাল স্যাকে যদি ইনফ্ল্যামেশন হয়, ল্যাক্রিমাল স্যাকে ইনফ্ল্যামেশন হলে তাকে বলা হয় ড্যাক্রায়োসিস্টাইটিস, যেটা অ্যাকিউটও হতে পারে বা ক্রনিকও হতে পারে। এছাড়াও যদি কোনো ল্যাক্রিমাল স্যাকে কোনো নিওপ্লাজম বা গ্রোথ হয় তাহলে তার জন্য অবস্ট্রাকশন হতে পারে। অথবা এটা ড্রেন করে কোথায়, ইনফিরিয়র মিয়েটাস, যদি কোনো ইনফিরিয়র মিয়েটাসে কোনো নিওপ্লাজম বা পলিপ হয় যেটা হচ্ছে এইটাকে ব্লক করে দিছে, তাহলে ড্রেনেজটা ঠিকমতো হবে না। তাহলে এই সকল জিনিসগুলো হচ্ছে অ্যানাটমিক্যাল অবস্ট্রাকশনের কজ। এবার আসো ফিজিওলজিক্যাল অবস্ট্রাকশন। ফিজিওলজিক্যাল অবস্ট্রাকশন জিনিসটা কি? ফিজিওলজিক্যাল অবস্ট্রাকশনে যদি পাম্পের সমস্যা হয়, মানে নর্মালি এখান থেকে টিয়ারটা যখন এখান থেকে সিক্রেশন হবে, সিক্রেশনে যখন এখানে ড্রেইন হবে, একটা হচ্ছে এখানে পাম্প আছে, পাম্পটা কে করে অরবিকুলারিস অকুলাই পেশি। অরবিকুলারিস অকুলাই মাসেল যখন কন্ট্রাক্ট করে তখন ইট হেল্পস টু মুভস দ্য টিয়ার ফিল্ম ফ্রম দ্য কনজাংটিভাল স্যাক্স ইনটু দ্য ল্যাক্রিমাল স্যাক্স। তাহলে যদি এখানে প্যারালাইসিস হয়, প্যারালাইসিস কেন হতে পারে? বেলস পালসির জন্য, কারণ অরবিকুলারিস অকুলাই মাসেল সাপ্লাইড বাই দ্য 7th ক্রেনিয়াল নার্ভ। তাহলে এটা হচ্ছে অরবিকুলারিস অকুলাই মাসেল দুই সাইডে। এখন এই মাসেলে যদি প্যারালাইসিস হয়, কেন? কারণ এটা হচ্ছে 7th ক্রেনিয়াল নার্ভ দ্বারা সাপ্লাই হয়। তাহলে বেলস পালসির জন্য এটা প্যারালাইসিস হলো, তখন পাম্পিংয়ের সমস্যা হবে, যার জন্য এখানে ড্রেনেজের প্রবলেম হবে। এছাড়াও লোয়ার লিড ল্যাক্সিসিটি, অর্থাৎ লোয়ার আইলিড যদি ল্যাক্স হয়ে যায়। অ্যান্ড থার্ড নাম্বার কজ হচ্ছে ইক্টোপিয়ন। ইক্টোপিয়নটা কি? ইক্টোপিয়ন হচ্ছে আউটওয়ার্ড ডেভিয়েশন অফ দ্য আইলিডস, এটা হচ্ছে ইক্টোপিয়ন। তাহলে ফিজিওলজিক্যাল অবস্ট্রাকশনের কজ হচ্ছে 3টা। এরপর হচ্ছে ল্যাক্রিমেশনস। ল্যাক্রিমেশনটা কি? ল্যাক্রিমেশন হচ্ছে এক্সেস সিক্রেশন ডিউ টু রিফ্লেক্স স্টিমুলেশন অফ দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড। তাহলে এটার কজ কী কী হইতে পারে? 1 নম্বর কজ হইতে পারে যদি ইরিটেশন হয়, ইরিটেশন অফ দ্য কর্নিয়া অ্যান্ড কনজাংটিভাস ডিউ টু ডাস্ট, ডার্ট, ফিউম, ফরেন বডিজ, এগুলোর জন্য ইরিটেশনের জন্য এখান থেকে হাইপার সিক্রেশন হইতে পারে। 2 নম্বর হচ্ছে ইনফ্ল্যামেশনস, অকুলার ইনফ্ল্যামেশনের ক্ষেত্রেও হাইপার সিক্রেশন হইতে পারে। দেন 3 নম্বর কজ হচ্ছে কর্নিয়াল ইনজুরি, কর্নিয়াল ইনজুরি। এছাড়াও কখনো কখনো হাইপার সিক্রেশন হয় যদি এক্সপোজার টু দ্য ব্রাইট লাইট অ্যান্ড ওয়াইন্ড, এই জন্য হচ্ছে কজ এইগুলো হইতে পারে। এখন এই দুটোর মধ্যে কীভাবে আমরা ডিফারেন্স করবো যে এটা আসলে ল্যাক্রিমেশন না এপিফোরা? এটা ডিফারেন্সের জন্য আমার কিছু টেস্ট লাগবে বা কিছু ইনভেস্টিগেশন লাগবে। অ্যাট ফার্স্ট হচ্ছে স্যাক প্যাটেন্সি টেস্ট, স্যাক প্যাটেন্সি টেস্ট, স্যাক প্যাটেন্সি টেস্ট। তাহলে স্যাক প্যাটেন্সি টেস্ট জিনিসটা কি? স্যাক প্যাটেন্সি টেস্ট হচ্ছে, ধরো এদিক দিয়ে যদি আমরা সিরিঞ্জের মাধ্যমে ওয়াটার দিই, কি ওয়াটার? 5 ml নর্মাল স্যালাইন। 5 ml নর্মাল স্যালাইন দিলে কী হবে? 5 ml নর্মাল স্যালাইন দিলে নর্মাল যে পেশেন্ট যাদের কোনো ডাক্টে মানে কোনো অবস্ট্রাকশন নেই, তারা কী হবে? তারা এখানে হচ্ছে টেস্ট ফিল করবে, অর্থাৎ কেমন সল্টি টেস্ট ফিল করবে। এখন যদি কারো এখানে অবস্ট্রাকশন থাকে, ন্যাজোল্যাক্রিমাল ডাক্টে অবস্ট্রাকশন থাকে, তাহলে কী হবে? এই ফ্লুইডটা এদিক দিয়ে আসবে, এসে এদিক দিয়ে ঘুরে আবার এদিক দিয়ে আসবে, তাহলে কী হবে? এখানে টার্বিডিটি হবে। তাহলে হচ্ছে একটা পাংটাম দিয়ে যদি আমি ইনজেক্ট করি, তাহলে এখানে ঘুরে আসার জন্য টার্বিড হবে এবং সেটা এক্সিট করবে কোথায়? এদিক দিয়েও আসতে পারে, এদিক দিয়েও আসতে পারে। যদি দুই দিক থেকে আসে এবং টার্বিড ফ্লো আছে, তাহলে বুঝবো যে আমরা এখানে অবস্ট্রাকশন। এখন যদি কমন ক্যানালিকুলারে অবস্ট্রাকশন থাকে, তাহলে কী হবে? এদিক থেকে যখন ইনজেক্ট করব তখন কী হবে? ফ্লুইডটা এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসবে, মানে অপোজিট সাইড দিয়ে এক্সিট করবে, তাহলে বুঝবো হচ্ছে কমন ক্যানালিকুলাসে অবস্ট্রাকশন। আর যদি সেম ক্যানালিকুলাসে অবস্ট্রাকশন হয়, তাহলে এদিক দিয়ে ফ্লুইডটা যাবে আবার এদিক দিয়েই ব্যাক করবে, মানে সেম ক্যানালিকুলাস দিয়ে ব্যাক করবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সেম ক্যানালিকুলার অবস্ট্রাকশন। তাহলে স্যাক প্যাটেন্সি টেস্টটা মেইনলি এই দুটোর মধ্যে ডিফারেন্স করার ক্ষেত্রে ইউজ করা হয় যে আসলে এটা অবস্ট্রাকশনের জন্য এপিফোরা হচ্ছে নাকি ল্যাক্রিমেশনের জন্য। যদি ল্যাক্রিমেশনের জন্য এপিফোরা হয়, তাহলে স্যাক প্যাটেন্সি টেস্ট কী হবে? নেগেটিভ হবে। আর যদি এপিফোরার জন্য ওয়াটারিং অফ আই হয়, তাহলে কী হবে? স্যাক প্যাটেন্সি টেস্টটা হচ্ছে পজিটিভ হবে। এরপরে কি আছে? এরপরে হচ্ছে রিজার্জিটেশন, এটার মাধ্যমে দেখতে পারি। এরপর হচ্ছে এফডিটি। এফডিটি হচ্ছে ফ্লোরোসেন্স ডাই ডিসঅ্যাপিয়ারেন্স টেস্ট। ধরা যাক এদিক দিয়ে যদি ফ্লোরোসেন্স ডাই দেই, এখানে আমি দেখবো যে এদিক দিয়ে আসে নাকি। যদি আসে তার মানে অ্যাপিয়ারেন্স, যদি এখানে না আসে তাহলে ডিসঅ্যাপিয়ারেন্স। এখানে আসবে না কেন? যদি এদিকে কোনো অবস্ট্রাকশন থাকে। তাহলে অবস্ট্রাকশন কেন হয়? এপিফোরার জন্য হয়। তাহলে ডিসঅ্যাপিয়ারেন্স টেস্ট পজিটিভ হয় কোথায়? এপিফোরাতে। আর যেহেতু আমরা পাইছি, তাহলে অ্যাপিয়ারেন্স হবে কোথায়? ল্যাক্রিমেশনে। তাহলে এইটা দ্বারা আমরা এই দুটাকে পার্থক্য করতে পারি। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে জোনস ডাই টেস্ট। জোনস ডাই টেস্ট দুইটা আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিটার মাধ্যমে আমরা এই দুটার মধ্যে পার্থক্য করতে পারি, আর সেকেন্ডারির মাধ্যমে আমরা অবস্ট্রাকটিভ না ফিজিওলজিক্যাল অবস্ট্রাকশন এই দুটার মধ্যে পার্থক্য করতে পারি। জোনস ডাই টেস্ট সম্পর্কে একটু বলি। জোনস ডাই টেস্টে কী করা হয়? এখান থেকে একটা ডাই দেওয়া হয়,
ডাই দিলে যদি এখানে পুরোটা যদি প্যাটার্ন থাকে মানে কোনো অবস্ট্রাকশন না থাকে তাহলে ডাইটা নর্মালি দিক দিয়ে পাওয়া যাবে। তাহলে হচ্ছে জোন্স ডাইটাস প্রাইমারি হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য করলাম যে পাইছি কি পাই নাই এর উপর ভিত্তি করে। এখন সেকেন্ডারি কোনটা? সেকেন্ডারি হচ্ছে অবস্ট্রাকটিভ, এর মধ্যে দুইটা আছে, অ্যানাটমিক্যাল না ফিজিওলজিক্যাল। ধরা যাক এখানে কোনো কারণে ভালভের সমস্যা হয়েছে বা এখানে ফিজিওলজিক্যাল মানে এখানকার ভালভ কাজ করবে না, তাহলে ভালভ যদি কাজ না করে তাহলে কী হবে? তাহলে হচ্ছে এই জিনিসটা এখানে আসবে না। এখন এরপরে যদি আমি পানি দিই, জোরে পানি দিই, তাহলে কী হবে? পানির প্রেশারে এদিক দিয়ে আমি ডাইটা পাওয়া যাবে। এখন যদি কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে প্রেশারেও ডাইটা পাবো না, ঠিক আছে? তাহলে সেকেন্ডটা হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে প্রেশার দেওয়ার পরে যদি ডাইটা পাই তার মানে হচ্ছে ফিজিওলজিক্যাল অবস্ট্রাকশন, আর যদি পানি দেওয়ার পরে মানে প্রেশার দেওয়ার পরেও যদি ডাইটা না পাই তাহলে হচ্ছে অ্যানাটমিক্যাল অবস্ট্রাকশন। তাহলে এইগুলোর মাধ্যমে আমরা এই দুটাকে পার্থক্য করতে পারি যে আসলে এটা ল্যাক্রিমেশন নাকি এপিফোরা। আচ্ছা, আর এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল অবস্ট্রাকশন আর ফিজিওলজি, এখানে ইনভেস্টিগেশন অফ চয়েস কোনটা? এটার ক্ষেত্রে ইনভেস্টিগেশন চয়েস হচ্ছে ডেক্রায়োসিস্টোগ্রাম, আর এটার ক্ষেত্রে হচ্ছে ডেক্রায়োসিন্টোগ্রাম। এদের হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস। এখন এপিফোরের একটা ইম্পর্ট্যান্ট কজ হচ্ছে ডেক্রায়োসিস্টাইটিস। ডেক্রায়োসিস্টাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ল্যাক্রিমাল স্যাক। এবার ডেক্রায়োসিস্টাইটিস সম্পর্কে একটু দেখবো, সেটা হচ্ছে ডেক্রায়োসিস্টাইটিস যেটা আছে সেটা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ল্যাক্রিমাল স্যাক। এখানে এটার কমন অর্গানিজম কী কী আছে? তাই ডেফিনেশনের পর লাগবে হচ্ছে কমন অর্গানিজম। কমন অর্গানিজমের মধ্যে স্টেপটোকক্কাস হিমোলাইটিকাস, স্টাফাইলোকক্কাস অরিয়াস অ্যান্ড নিউমোকক্কাই, এই তিনটে হচ্ছে ইম্পর্ট্যান্ট অর্গানিজম। এরপর এটা যদি ক্লাসিফিকেশন দেখি তাহলে ডেক্রায়োসিস্টাইটিস টু টাইপস, ওয়ান ইজ অ্যাকিউট অ্যান্ড দ্যার ইজ ক্রনিক। ক্রনিকের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিস, একটা হচ্ছে অ্যাডাল্ট। কনজেনিটালের মেইন প্যাথোফিজিওলজি হচ্ছে এরকম যে হচ্ছে এই হচ্ছে ল্যাক্রিমাল স্যাক অ্যান্ড এই হচ্ছে ল্যাক্রিমাল ডাক্ট, ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট। আচ্ছা, এখন এখানে ফার্স্ট হচ্ছে এটা টিউবের মতো থাকে ডেভেলপমেন্টের সময় এবং পরবর্তীতে এটা ক্যানালাইজ হয়। লাস্ট পার্ট যেটা ক্যানালাইজ হয় সেটা হচ্ছে ভালভ অফ হেজনার, এই লাস্টের এই অংশটা হচ্ছে পরবর্তীতে শেষ ক্যানালাইজ হয় কখন? এটা হচ্ছে থার্ড উইক অফ ডেভেলপমেন্টে, মানে লাইফের থার্ড উইকে এটা ক্যানালাইজ হয়। কোনো কারণে যদি ক্যানালাইজেশন ফেইলার হয় তখন ওইটাকে বলা হয় হচ্ছে কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিস। এটা হচ্ছে এপিফোরার অন্যতম একটা কজ। এখন এইটার ট্রিটমেন্ট হচ্ছে বয়সের সাপেক্ষে। বাচ্চা যদি আসে যাদের বয়স হচ্ছে 1 বছরের কম, তাদের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কী করব? মেসেজ করতে বলবো। মেসেজটার নাম হচ্ছে ক্রিগলার মেসেজ। এটা কি করা হয়? এটা হচ্ছে 10 থেকে 15 বার এই ন্যাজোল্যাক্রিমাল ডাক্টে এভাবে চাপ দিয়ে লম্বালম্বি নাক থেকে মেসেজ করা হয়। এটা হচ্ছে 10 থেকে 14 বার করে করব। কখন? 4 টাইমস পার ডে, 4 টাইমস পার ডে। এর সাথে কিছু ট্রপিক্যাল অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যেমন কি আছে সালফ্যাক্টামাইড, ক্লোরামফেনিকল অ্যান্ড জেন্টামাইসিন। আচ্ছা, বাচ্চার বয়স যদি 1 থেকে 3 বছর হয় তাহলে প্রোবিং দেওয়া হয় আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া। আর 4 থেকে 5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে ডিসিআর করা হয়। ডিসিআরটা কি? ডেক্রোসিস্টোরাইনোস্টমি। তাহলে ডিসিআর অপারেশন সম্পর্কে একটু বলতে হবে। এটা কি? এটা হচ্ছে নর্মালি ন্যাজোল্যাক্রিমাল ডাক্টটা কোথায় ওপেন করে? ইনফিরিয়র মিয়েটাসে। তাহলে ডিসিআর অপারেশনটা কি? ডিসিআর অপারেশনটা হচ্ছে ল্যাক্রিমাল স্যাকের সাথে মিডিল মিয়েটাসের একটা কমিউনিকেশন করে দেওয়া। এটা হচ্ছে মিডিয়াল ওয়াল অফ দ্য ল্যাক্রিমাল স্যাক উইথ দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য মিডিল মিয়েটাস অফ দ্য নোজ, এটা একটা কমিউনিকেশন করে দেওয়াই হচ্ছে ডিসিআরের কাজ। এখন ডিসিআরের ক্ষেত্রে দুইটা বোনস কাটা হয়, একটা হচ্ছে ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা, আরটা হচ্ছে ল্যাক্রিমাল। এই দুইটা বোনস হচ্ছে কাট করা হয়। এবার ডিসিআর আরেকটা অপারেশন আছে, নাম হচ্ছে ডেক্রায়োসিস্টেক্টমি। ডেক্রায়োসিস্টেক্টমি হচ্ছে কমপ্লিট রিমুভাল অফ দ্য ল্যাক্রিমাল স্যাক। এটার হচ্ছে একটা কমপ্লিকেশন হচ্ছে লাইফ লং এপিফোরা। এবার হচ্ছে ইন্ডিকেশন হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমরা এই ডিসিআর অপারেশনটা করে থাকি। 1 নম্বর হচ্ছে যদি এখানে হচ্ছে ক্রনিক ডেক্রোসিস্টাইটিস থাকে তাহলে করা যায়। এরপরে কি? এরপরে যদি কমপ্লিট অবস্ট্রাকশন থাকে, কমপ্লিট অবস্ট্রাকশন অফ দ্য ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট, তাহলে ডিসিআর অপারেশন করা হয়। এরপরে যদি প্যারালাইসিস থাকে, প্যারালাইসিস অফ দ্য ল্যাক্রিমাল পাম্প। আর 4 নম্বর হচ্ছে ল্যাসারেটেড ইনজুরি অফ দ্য কমন ক্যানালিকুলা, এখানে যদি ল্যাসারেটেড ইনজুরি থাকে। এই 4টা হচ্ছে ইন্ডিকেশন অফ দ্য ডিসিআর অপারেশন। অ্যান্ড কন্ট্রাইন্ডিকেশন কী আছে? কখন আমরা এটা করবো না? যদি ল্যাক্রিমাল স্যাকে কী থাকে? এরকম গ্রোথ থাকে, আইদার ইট ক্যান বি ম্যালিগনেন্সি, ফাইব্রোসিস অর এনি গ্রোথ, তাহলে হচ্ছে এক্ষেত্রে আমরা কন্ট্রাইন্ডিকেশন। এছাড়াও যদি মাল্টিপল কী থাকে? ফিস্টুলা থাকে, তাহলে মাল্টিপল ফিস্টুলা, এগুলো হচ্ছে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশনস। অ্যান্ড অ্যাট্রোফিক রাইনাইটিস, তাহলে হচ্ছে এই 5টা। তাহলে এনি ম্যালিগনেন্সি, ফাইব্রোসিস অর গ্রোথ ইন দ্য ল্যাক্রিমাল স্যাক, মাল্টিপল ফিস্টুলা
অ্যাট্রোফিক রাইনাইটিস। এই পাঁচটা হচ্ছে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন অফ দ্য ডিসিআর অপারেশন। আর রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে আছে যদি নেজাল সেপ্টামটা ডেভিয়েট করে তাহলে ডিএনএস, ডেভিয়েশন অফ দ্য নেজাল সেপ্টাম। এছাড়াও যদি কোনো পলিপ হয়। আর আরেকটা হচ্ছে এই ল্যাক্রিমাল স্যাকে যদি অ্যাপসিস ফর্মেশন হয়। তিনটা। আর লাস্ট যেটা সেটা হচ্ছে অ্যাকিউট এক্সাজারবেশন অফ ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস, অ্যাকিউট এক্সাজারবেশন অফ ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। এটা হচ্ছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশনস। আর লাস্টে একটা জিনিস বলতে হয় সেটা হচ্ছে ডিসিআরের সাথে মনে করো কারো যদি ড্যাক্রোসিস্টাইটিস আছে তার সাথে যদি ক্যাটারাক্ট আছে তাহলে আমরা কোন অপারেশনটা আগে করব? অবশ্যই আমরা ড্যাক্রোসিস্টাইটিসের জন্য আগে আমরা ডিসিআর অপারেশনটা আগে করব, কারণ ডিসিআর অপারেশনের আগে যদি আমরা ক্যাটারাক্টের অপারেশন করি তাহলে হচ্ছে ইনফেকশনগুলা ইজিলি কী করতে পারে, অরবিটাল রিজিয়নকে ইনফেক্ট করতে পারে, মানে আয়ের ভেতরে চলে যেতে পারে, যার ফলে কি হয় অরবিটাল সেলুলাইটিস হয়। এই জন্য আগে আমরা কী করবো, আগে আমরা ডিসিআর করবো, এরপরে হচ্ছে যদি ক্যাটারাক্ট থাকে তাহলে ক্যাটারাক্ট অপারেশন করবো। এটা জানাটা ইম্পর্ট্যান্ট। তাহলে আজকে এতটুকুই। এরপরে আমরা নেক্সট দিন আর অল্প একটু বাকি আছে, সেটা হচ্ছে অ্যাকিউট অ্যান্ড হচ্ছে অ্যাডাল্ট, এই দুটো হচ্ছে ড্যাক্রোসিস্টাইটিসটা দেখবো।